হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের যে পরশর টেস্ট পেপার আছে, ওই টেস্ট পেপার থেকে তোমাদের ক্লাস দিচ্ছি। এই টেস্ট পেপারটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য। এই টেস্ট পেপার থেকে প্রচুর প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তো দেখো আমরা চলে আসবো এই টেস্ট পেপার থেকে। তোমরা পেজ নাম্বার খুলো, আমাদের 382 পেজ। 381 পেজে যে সেটটা দিয়েছিলাম, সেট 2, সেই সেট 2 এর পার্ট 1 ক্লাস দেওয়া হয়ে গেছে। আজকে আমরা সেট 2 থেকে পার্ট 2 ক্লাস দেব। ঠিক আছে, বড় প্রশ্নগুলো। এটা হচ্ছে আমাদের সেট 2 পার্ট 2 ক্লাস। তো বড় প্রশ্ন দেখো 5 থেকে শুরু আমাদের বড় প্রশ্নগুলো। তো আমরা দেখে নেব আজকের ক্লাসে বড় প্রশ্নগুলো আমাদের কি আছে। তো তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। এবং যারা নতুন আছো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো দেখো 5-এর 1-এর প্রশ্নটা আমাদের কি বলছে। বলছে কিছু টাকা বলতে আসলটা এখানে বলেনি। সেই আসলটা হচ্ছে কিছু টাকা 3 বছরে সরল সুদ সহ। এই দেখো এখানে 9,440 টাকা হয়, মানে সুদ সহ, মানে সুদ আসল এই টাকাটা। এবার যদি বার্ষিক সুদের হারটা 25% বৃদ্ধি পায়, 25% সুদের হারটা যদি বেড়ে যায়, আগে যা থাকবে সুদের হারটা আমরা ধরে নেব। আসলটাকে X টাকা ধরলে সুদের হারটাকে আমরা Y% ধরে নেব। সুদের হারটা যদি 25% বৃদ্ধি পায়, তাহলে ওই একই সময়ে ওই একই টাকা, ওই আসলটা যেটা X টাকা ধরবো, সেটা সুদে বলে আবার এই টাকাটা হয়ে যাবে, 9,800 টাকা হয়ে যাবে। তা সুদের হারটা এবং মোট টাকার পরিমাণ, মানে আসলটা বের করতে বলেছে। দেখো আমাদের এই অঙ্কটা আগের ক্লাসে হয়েছে, আগের ক্লাসে করে দিয়েছি। তোমাদের শুধু সংখ্যাগুলো চেঞ্জ করেছে, কিন্তু অঙ্কটা করাবো আমি, যদি একটু চেঞ্জ করেছে সংখ্যাগুলো। তো চলো আমি করে দিচ্ছি অঙ্কটা তোমাদের। আমরা দেখো অঙ্কটা আমরা এভাবে শুরু করব। 5-এর 1 নাম্বার প্রশ্নটা, আসল যেটা হচ্ছে সেটাকে আমরা X টাকা নিয়ে নেব। সুদের হার যেটা বার্ষিক সুদের হার, তাকে আমরা Y% নিয়ে নিই। তাহলে এখানে দেখো প্রথম ক্ষেত্রে যেটা আমরা লিখব, প্রথম ক্ষেত্রে আমরা পেয়ে যাব সুদ পেয়ে যাব। প্রথম ক্ষেত্রে সুদ আসল দেওয়া আছে, আগে সুদ আসলটা আমরা লিখে নিই। এই টাকাটা কিন্তু আমাদের সুদ আসল, 9,440 টাকা। তাহলে সুদ আসল আর আসল জানা আছে, তাহলে আমরা কি পেয়ে যাব, সুদ পাবো। সুদ যেটাকে আমরা আয় বলি। সুদ আসল থেকে আসলটা বাদ দাও, এই টাকাটা হচ্ছে আমাদের সুদ আসল। আমরা সরল সুদের যে সূত্রটা, আই সমান সমান PTR/100। চলো মানগুলো বসাও। আই হচ্ছে আমাদের সুদ, এটা হচ্ছে আমাদের পি আসল X, টি সময়টা দেখো 3 বছর বলেছে, আর বার্ষিক সুদের হারটা আমরা Y ধরেছি, Y% মানে 100 নিচে। এখান থেকে দেখো আমরা সরল করে X এর মানটা আমরা বের করে নেব। এদিকে তোমরা পেয়ে যাবা 3XY, আর এখানে যদি গুণ করো এটা হয়ে যাবে, আরো দুটো শূন্য বেড়ে গেল, 100X। এটাকে এদিকে নিয়ে এসে X কমন নিয়ে নাও। তাহলে এখানে Xটা কমন নিয়ে নিলে এটা তোমরা পেয়ে যাবে 3Y প্লাস এটা 100 হয়ে যাবে। X এর মানটা পেয়ে যাবা, ওটা নিচে নেমে যাবে। কি আমি 1 নাম দিয়ে রেখে দিলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমাদের সুদের হারটা যে বৃদ্ধি পাবে, এখানে আমরা লিখব দ্বিতীয় ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের R1। দেখো আগে ছিল আমাদের সুদের হারটা Y, আর এখন আমাদের বেড়ে আছে 25%, মানে Y এর 25%। 25% বলতে 25/100, ঠিক আছে। আচ্ছা এটাকে যদি আমরা সরল করে নিই, 25 একে 25, 25 4 100, তোমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করবা, 5Y/4% দিয়ে দিলাম, এত পার্সেন্ট সুদের হারটা। আচ্ছা এইভাবে হলে পরে আমাদের সুদ আসলটা কত বলেছে, সুদের হারটা যখন 25% বেড়ে যাবে, তখন সুদ আসলটা হয়ে যাবে 9,800 টাকা। দেখো প্রশ্ন বলে দিয়েছে, যখন সুদের হারটা 25% বৃদ্ধি পায়, তখন সুদ আসলটা হয়ে যাবে 9,800 টাকা, এত টাকা।
তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো, সুদ পাবো আইটা, কারণ সুদ আসল থেকে আসলটা আমরা বাদ দিয়ে দেবো। আমাদের যে সূত্র আই সমান সমান PTR বাই 100। চলো, সুদ হচ্ছে আমাদের 9000 মাইনাস এক্স, এটা সুদ, আসলটা তো এক্স, একই আসল বলেছে একই সময়। আর সুদের হারটা এখানে আমরা পেয়েছি 5y/4, আর নিচে 100টা আমরা 1/100 করে দিলাম। যদি বর্গগুণ করো, এখানে আমাদের 400 আছে, আর এদিকে 3 5 15, তাহলে 15xy 400 দিয়ে গুণ করো। আচ্ছা, এখানে দেখো আমরা যদি 400 দিয়ে গুণ করে দিই না, তা দেখো কত পাবো আমরা। 400 দিয়ে গুণ করে আমরা এই সংখ্যাটা পেয়ে যাব। লক্ষ্য করো এখানে 392, আর এখানে দেখো এই দুটো শূন্য আছে, আর এর দুটো শূন্য আছে, 4টা শূন্য হয়ে যাবে। আর এখানে এই যে 400 আর মাইনাস এক্সে মাইনাস 400x, এখান থেকে আমরা এক্সের মান বের করবো। তাহলে এক্সটা যদি কমন নিয়ে নাও, 15y থেকে প্লাস 400 পেয়ে যাবা, 4টা শূন্য থেকে এক্সের মানটা যদি বের করো, 4টা শূন্য, আর নিচে বসে যাবে 15y প্লাস 400। 2 নং নাম দিয়ে দাও। দেখো 1 নং 2 নং পেয়ে গেছি। 1 নং 2 নং এর এক্সের মানটা তুলনা করে নেব। এবার আমরা করব 1 ও 2 থেকে, 1 ও 2 থেকে, 2 থেকে পাই। 1 নং এ যে এক্সের মানটা আছে, লক্ষ্য করো এই মানটা আছে, এক্সের মানটা আমরা ঢুকবো। এবার 2 নং এর এক্সের মানটা নিয়ে চলে আসবো। 2 নং এর এক্সের মানটা আছে, এই যে দেখো, এখান থেকে আমরা সরল করে কার মানটা পেয়ে যাব, ওয়াইয়ের মানটা কিন্তু পেয়ে যাব আমরা। 3টা শূন্য, 3টা শূন্য কেটে দাও। আচ্ছা, আমরা কাটাকাটি করব 8 দিয়ে কাটাকাটি করি। 8 দিয়ে কাটাকাটি করো তো দেখো কত আসছে। এখানে 8 একে 8 14, 8 একে 8, এটা হয়ে যাবে 14। তাহলে 8 একে 8 ধরবো, 6 বাজবে, হয়ে যাচ্ছে কাটাকাটি। দেখো 8 একে 8, আবার 8 একে 8, আর এখানে আমাদের 6 চলে আসবে, মানে 64, 8 8 64, এটা 118, আর এখানে চলে 108 দিয়ে। এখানে আমরা কাটাকাটি করব, দেখো 39 আছে, তাহলে 8 4 32 নিয়ে নাও, 8 4 32, 32 আর 39 আছে, তাহলে বাঁচলো কত? তাহলে এখানে আমাদের 7 72, তাহলে এখানে 8 নং 72, এই যে 8 নং 72, আর শূন্যটা বসিয়ে দাও। 2 দিয়ে কাটাকাটি করো, 2 5 10, আর 2 নং 18, 2 দিয়ে 4, 2 4 8, 2 5 10। দেখো আর কাটাকাটি যাবে না, আমাদের রয়ে গেল 59, 3y প্লাস 100, এখানে আমাদের 245 বাই 15y 400। এবার আমরা বর্গগুণ করে নেব। আচ্ছা দেখো, বর্গগুণ যদি কোনাকুনি গুণটা করো, তাহলে আমরা প্রথমে গুণটা করছি, এটার সঙ্গে এটা করি। দেখো এখানে যদি গুণটা করো, তাহলে আমরা এই যে 245 আর এদিকে 3 গুণটা হবে, তা 245 আর 3 যদি গুণ করো, তোমরা গুণ করে পেয়ে যাবা 735 পাবা, 735y প্লাস, আর 100 সঙ্গে গুণ করলে 245, দুটো শূন্য বসিয়ে দাও। এবার এইদিকে দেখো 15 আর 59, 15 আর 59 যদি গুণ করো, দেখো 15 আর 59 গুণ করে কত পাবা, 15 আর 59 গুণ করে তোমরা পেয়ে যাবা 885 পেয়ে যাবা, 885y। আর এদিকে 59 আর 400 গুণ করবা, 59 আর 400 গুণ করে তোমরা পেয়ে যাবা 23, দুটো শূন্য। ওকে, একদম এই অঙ্কটা আগের ক্লাসে হয়েছে, তোমরা আগের ক্লাস যদি দেখে থাকো তাহলে এই অঙ্কটা দেখেছো। একটু সংখ্যাটা একটু চেঞ্জ করেছে, ঠিক আছে, শুধু শূন্য একটু বাড়িয়ে দিয়েছে। এখানে দেখো একই রকম সরলটা আসছে আগের মতনই। এবার এটা থেকে এটা যোগ বিয়োগ হবে,
তোমরা যদি এটার জায়গায় যোগ বিয়োগ করো তাহলে আমরা দেখো পেয়ে যাবো কত, আমরা 150y, আর এটা থেকে এটা যদি যোগ বিয়োগ করো, তাই না, বড় থেকে ছোট বাদ দিবা, এটা পেয়ে যাবা 900 পেয়ে যাবা, 0 0 কেটে দেবো, 15 6 90। তাহলে আমরা ওয়াইয়ের মানটা কত 6 পেয়ে গেলাম। দেখো 6% আমাদের যে সুদের হারটা বের করতে বলেছিল 6%, তো বার্ষিক সুদের হারটা আমরা পেয়ে গেলাম, এটা একটা অ্যান্সার। এবার 1 নং এ মানটা বসিয়ে দেবো, ওয়াইয়ের মানটা 1 থেকে 1 নংটা আমাদের কত ছিল, x সমান ছিল, তোমাদের বলে দিই, সেটা ছিল 9 4 4 3টা শূন্য ছিল, আর নিচে 3y, ওয়াইয়ের জায়গায় 6 বসিয়ে দেবো, আর 100, 9 4 4 3টা শূন্য, আর এদিকে 100, এদিকে 18 পাবা, তাহলে 118 দাঁড়িয়ে যাবে। এবার দেখো এখানে 118, এদিকে 944, তাহলে 118কে তোমরা 8 দিয়ে গুণ করবা, 944 পেয়ে যাবা। আচ্ছা 944 মানে 8টে, 108 8টে 944, আর 3টা শূন্য বসিয়ে দাও, দেখো 8000 পেয়ে গেল এক্সের মানটা। তাহলে এক্স সমান আমরা পেয়ে গেলাম 8000 টাকা। এটা হচ্ছে আমাদের আসল মোট টাকা, এটা একটা অ্যান্সার, আসলটা বের করতে বলেছিল, আমাদের অ্যান্সার হয়ে গেছে। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা এরপরে যে প্রশ্নটা আছে 5-এর 2 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটা তোমরা বই থেকে পেয়ে যাবা। দেখো বই থেকে তোমরা, আমি বলে দিব কোথায় আছে, পেজ নাম্বার 109 পেজে তোমরা যাবা, দেখবো প্রয়োগ 15 নম্বর প্রয়োগটা আছে, ঠিক আছে, আমি দেখাচ্ছি তোমাদের বই থেকে অঙ্কটা। দেখো 109 পেজে তোমাদের আমি দেখাচ্ছি, এই দেখো আমাদের 109 পেজে প্রয়োগ যেটা আমি বললাম যে 15 নম্বর প্রয়োগটা, দেখো এই অঙ্কটা তোমাদের দিয়েছে একদম। তো তোমরা দেখো এখানে দুটো নিয়ম অঙ্কটা করা হয়েছে, তোমরা কিন্তু এই যে এই নিয়মটা, নিচের নিয়মটা তোমরা কিন্তু করবা, ঠিক আছে, এই নিয়মটা একটু সহজ লাগবে তোমাদের, এটা নিয়মে তোমরা সহজ অঙ্কটা করে নিতে পারবা, করাই আছে অঙ্কটা। পরের প্রশ্ন আমরা চলে যাব, পরে যে আমাদের যে অঙ্কগুলো আছে আমি তোমাদের দেখাচ্ছি। পরের পেজ চলে এসো 383 পেজে, দেখো এই পেজে এবার অঙ্কগুলো তোমাদের আমি দেখাবো, 6 দাগের অঙ্কগুলো, এই যে আমাদের 6 দাগের অঙ্কগুলো, ওকে। আচ্ছা তা দেখো এখানে 6-এর 1 নম্বরটা আমাদের সমাধান আছে, এই সমাধানটা দেখো x + 3 বাই x - 3 প্লাস x - 3 বাই x + 3 সমান 2 * 1/2। এখান থেকে x এর মানটা বের করতে হবে আমাদের। তো এই সমাধানটা আমরা এইভাবে করব, ছয়ের 1 নম্বর, তাই তো, x + 3 বাই x - 3 প্লাস x - 3 বাই x + 3, আর এখানে আছে 2 * 1/2। আমরা এক কাজ করি, আমরা ধরে নিচ্ছি x + 3 বাই x - 3 কে আমরা না a ধরে নিচ্ছি, এটা যদি a হয় তাহলে দেখো তো, তাহলে এই মানটা একে তো আমরা সাজিয়ে লিখতে পারবো, এটাকে উল্টে লিখতে পারবো, মানে দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, এটা যদি a হয় না, তাহলে এটাকে 1/, করে নাও, 1/, করলে এটা উল্টে যাবে, 1/, যদি করে নাও, তাহলে এটাকে দেখো এইভাবে দেখাচ্ছি তোমাদের, এটা 1/, করে নিলাম, উল্টে নিলাম x + 3 x - 3, এটা তো 1/a হয়ে যাবে। এবার এই পার্টটা তোমরা লক্ষ্য করো, এটা 1/, এটা আছে, তাহলে এটা উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে, এই যে উল্টে গেল এটা মানটা, দেখো তাহলে এর মানটা কিন্তু 1/a, এর মানটা আমরা বের করে নিলাম। এবার আমরা বসিয়ে দেবো, একে যদি আমরা 1 নং নাম দিয়ে দিই, তাহলে বলবো যে 1 থেকে এর মানটা দেখো আমরা পেলাম a, যে ধরেছি, আর এটা কিন্তু পেয়ে গেলাম আমরা 1/a, এই জিনিসটা মনে রাখবা। আর এখানে পূর্ণ সংখ্যা ভাঙালে 2 দিয়ে 4, 4 1 5, মানে 5/2 আমরা পেয়ে যাবো। দেখো এভাবে চলে আসলো অঙ্কটা। এখন আমরা কি করবো, ভগ্নাংশে যোগ বিয়োগ করো, a² + 1 5/2, বর্গমূল করে নাও, 2a² + 2, আর এখানে 5a, সবাইকে বাদ দিয়ে নিয়ে আসো, 2a² - 5a + 2 = 0। এবার আমরা মিডিল টার্ম করে নেব, 2a² - 4a - a + 2,
তাই তো মিডল ফ্যাক্টর, মানে এই দুটো গুণ করে দেখো 4a² এখানে দেখো গুণ করে 4a², আর দুটো যোগ বিয়োগ করে -5a পেয়ে যাবা। 2a কমন নিয়ে নাও, a - 2 -1 কমন নাও, a - 2 ইকুয়াল টু 0, a - 2 2a - 1 ইকুয়াল টু 0। হয় অথবা দিয়ে, হয় a - 2 ইকুয়াল টু 0 অথবা 2a - 1 ইকুয়াল টু 0। তো এখান থেকে তোমরা এর মানটা 2 পেয়ে যাবা। এবার তোমরা এক কাজ করো, এ তো ধরেছিলা, এর মান তোমরা ধরেছিলে এই যে এর মানটা ছিল x + 3 / x - 3, এখানে পুট করে দাও x + 3 / x - 3, তো এটা সমান সমান 2। তো আমরা এখান থেকে কিন্তু x এর মান পাবো। এই যে বর্গগুণ করো 2x - 6 x + 3, তারপর এক্সটা এদিকে আসলে বিয়োগ হয়ে x পেয়ে যাবা, -6টা এদিকে দেখো +6 হবে, মানে এটা 9 হয়ে যাবে। চলো আবার এখানে মানটা বসাবো। আগে আমরা কি করি, আগে এর মানটা বের করে নিই। এখান থেকে এর মানটা এদিকে 1 আর 2টা নিচে নেমে যাবে। তাহলে এখানে যদি বসিয়ে দাও, এর মানটা x + 3 আর x - 3, এখানে বর্গগুণ করো 2x প্লাস এটা 6 x - 3, এখানে এক্সটা বিয়োগ হয়ে x হবে, আর এটা এদিকে দেখো এটা -9 পেয়ে যাবে, ও -6 হয়ে যাবে, -3 - 6 -9। তাহলে x এর মান কিন্তু আমরা দুটো পেলাম, একটা -9 একটা 9, -9, -9, ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন আমরা চলে আসবো। বা 6 দাগে 2 নম্বর প্রশ্নটা। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার, তাহলে এখানে ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলেছে। দৈর্ঘ্যটাকে x ধরে নেব আর প্রস্থটাকে আমরা y ধরে নেব। তা দেখো দৈর্ঘ্য প্রস্থ এভাবে ধরে নিয়ে আমরা আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা তো জানি, সূত্রগুলো অ্যাপ্লাই করবো আমরা। 6 2 নাম্বার। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি আমরা xy সমান 2000, ঠিক আছে। আর পরিসীমার সূত্র হচ্ছে 2 × x + y, ঠিক আছে, এটা পরিসীমা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর পরিসীমা দেওয়া আছে 180। আচ্ছা আমরা এখানে এটা কাটাকাটি করো, এটা 90 পেয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কার মানটা বের করে নেব। আমরা ধরো আমরা এখান থেকে x এর মানটা যদি বের করে নিই, দেখো x এর মান y এর মান যে কোনো একটা বের করতে পারো, চলো y এর মানটা বের করে নিই। তাহলে 90 - x হয়ে যাবে না। আচ্ছা এটা যদি আমরা 1 নং নাম দিয়ে দিই, আর এটাকে আমরা 2 নং নাম দিয়ে দিচ্ছি। তাহলে এখন আমরা 1 থেকে বলবো, 1 নং এ y এর মানটা পুট করে দাও, এদিকে আছে আমাদের 2000। এবার এখানে সরল করো, 90x - s², বাঁ দিকে নিয়ে এসো, 90x 2000টাকে বাঁ দিকে নিয়ে চলে আসলাম, -s² প্লাস 90x - 2000। প্রথমে মাইনাস চলে আসলো, তো আমরা এক কাজ করে মাইনাস দিয়ে গুণ করে দিই। s², এটা মাইনাস দিয়ে গুণ করা মানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হয়ে যাবে। মাইনাস ছিল প্লাস, প্লাস আছে মাইনাস, -90x প্লাস হয়ে যাবে 2000 ইকুয়াল টু 0। এখানে আমরা মিডল ফ্যাক্টর করব s², তবে এটা তোমরা করবা ভাঙাবা 50x - 40x, 50 40 গুণ করে 2000 পাবা, আর এই দুটো যোগ হয়ে তারপর এটা চলে আসবে 90x, আর এখানে তো 2000টা আছে, বসিয়ে দাও। x কমন নিয়ে নাও, এখানে 40 কমন নিয়ে নাও, দেখো মাইনাস প্লাস এটা মাইনাস হবে, 40 দিয়ে ভাগ করো, এটা কিন্তু 50 পেয়ে যাবে। x - 50, দেখো যেটা মিডিল টার্ম বা মিডিল ফ্যাক্টর যেটা করবা, এই পার্টটা কিন্তু সমান হবে, এটা কিন্তু দেখো সমান হয়ে গেছে, কমন নিয়ে নিলাম। পরে থেকে এখানে x - 40,
হয় এক্স মাইনাস 50 সমান সমান 0, অথবা এক্স মাইনাস 40 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স এর মানটা 50 পাচ্ছি, আর এখান থেকে এক্স এর মানটা 40 পেয়ে যাচ্ছি। এবার কোনটা মান নেব? যে কোনো একটা মান নেওয়া যাবে এখানে। দেখো এক্সটা কিন্তু দৈর্ঘ্যটা প্রস্থের চেয়ে বড় হয়। তার মানে লিখবো যেহেতু দৈর্ঘ্যটা বড় হয় কার চেয়ে? প্রস্থর চেয়ে, তার জন্য আমরা এক্স এর মানটা নেব 50 নেব, ঠিক আছে, 40টা নেব না। তাহলে এক্স এর মান যদি 50 হয়, দৈর্ঘ্যটা 50, তাহলে আমরা বসিয়ে দেবো কথায়? আমরা বসিয়ে দিচ্ছি 2 নঙে। 2 থেকে ওয়াই সমান সমান ছিল কত? ছিল আমাদের 90 মাইনাস এক্স, এক্সটা 50 পেয়ে গেলাম। তা দেখো তো এখানে ওয়াইয়ের মানটা কত পেয়ে যাবা? ওয়াইয়ের মানটা 40 পেয়ে যাবা। তো আমি এক্স যদি 40 নিতে, তো ওয়াইটা 50 হয়ে যেত। তা দেখো আমরা কি জানি? দৈর্ঘ্যটা প্রস্থের চেয়ে বড় হয়, তাহলে এক্স এর মানটা কিন্তু 50ই নিতে হবে। দৈর্ঘ্যটা 50 হলে দেখো প্রস্থটা কিন্তু আমাদের 40 আসছে। যে দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলেছিল, তো আমরা পেয়ে গেলাম। অতএব দিয়ে তোমরা যদি লিখে দাও, দৈর্ঘ্যটা পেলা 50 মিটার, আর প্রস্থ পেলা 40 মিটার। ওকে, এটা আমাদের অ্যান্সার। চলো পরের প্রশ্ন চলে আসবো। পরের প্রশ্ন আমাদের 7 দাগের প্রশ্নগুলো। 7 এক নম্বরটা, এক্স আর ওয়াইয়ের মান দেওয়া আছে, এই রাশির মানটা বের করতে বলেছে। দেখো আমরা এটাকে সাতের 1 নম্বর প্রশ্নটা, এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে। দেখো এই রাশি থেকে আমাদের এক্স প্লাস ওয়াই প্রয়োজন পড়বে, আর এক্স ওয়াইয়ের প্রয়োজন পড়বে। তো আমরা এক্স প্লাস ওয়াইটা আগে বের করি। তো এই দুটোকে যোগ করতে হবে। আমাদের 3 প্লাস √5 আছে এক্স এর মানটা, আর ওয়াইয়ের মানটা আছে যে প্লাস, ওয়াইয়ের মান আছে 3 মাইনাস √5। প্লাস √5 মাইনাস √5 কেটে যাচ্ছে, 3 আর 3 যোগ করে 6। এক্স প্লাস ওয়াইটা আমরা 6 পেয়ে গেলাম। এবার আমরা এক্স ওয়াইটা বের করবো। এক্স ওয়াই বলতে এক্স এর মান আছে কত? এক্স এর মান আছে 3 প্লাস √5 ইন্টু ওয়াইয়ের মান 3 মাইনাস √5। তো এ প্লাস বি এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এটা 9, এটা হবে আমাদের 5। দেখো রুটের বর্গ, রুটটা উঠে যায়, শুধু 5 রয়ে যাবে। এটা বিয়োগ করে কত পেয়ে যাবে? 4 পেয়ে যাবে। তো দেখো এক্স ওয়াইয়ের মানটা কিন্তু আমরা 4 পেয়ে গেলাম। এবার আমি রাশিটা ঢুকে নেব। রাশিটা কত আছে? এস স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আছে এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই আর প্লাস ওয়াই স্কোয়ার আছে। চলো এখন আমরা এখানে সরলটা করি। এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এস স্কোয়ার এক জায়গায় করলাম। এখন আমরা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করবো। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা মাইনাস এক্স ওয়াই, আর এটা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এখানে প্লাস এক্স ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। এটা দেখো মাইনাস দুটোই আছে, যোগ হয়ে যাবে, 3xy যাবে। চিহ্ন বিয়োগ দেবা, কিন্তু এখানে যোগের কাজ করবা। একই চিহ্ন থাকলে যোগের কাজ করতে হয়। এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এখানে যোগ বিয়োগ আছে, বিয়োগ করবা, তবে মাইনাস যে বড় সংখ্যা আছে বড়টা চিহ্ন বসে যাবে, আর দুটা থেকে একটা বিয়োগ করে শুধু এক্স ওয়াই হবে এখানে। এবার মান বসাও। এক্স প্লাস ওয়াইয়ের মানটা যে বের করে রেখেছে 6, প্রথমে যে বের করেছে 6, এখানে আমরা 6 স্কোয়ার দেবো। 3 ইন্টু এক্স ওয়াইয়ের মানটা 4, 4 দিয়ে দেবো আমরা। একইভাবে এখানে 6 স্কোয়ার আমাদের 4 হয়ে যাবে। 6 স্কোয়ার 36, 3 4 12, 6 স্কোয়ার 36 মাইনাস 4, 36 থেকে 12 যদি বিয়োগ দাও, তাহলে 36 থেকে 12 বিয়োগ করলে কত হবে? 24 হয়ে যাবে। আর 36 থেকে 4 বিয়োগ করে এটা 32 হয়ে যাবে। এখানে আমরা যদি কাটাকাটি করে 8 দিয়ে, 8 3 24, 8 4 32, তাহলে আমরা কত পেয়ে গেলাম? 3/4 পেয়ে গেলাম না? তা 3/4 এটাই কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন আমরা চলে আসবো।
7-এর দাগে 2 নম্বর প্রশ্ন। সাতের দাগে 2। দেখ, এটা আমাদের ভেদের অঙ্ক আছে। তাহলে এই ভেদ থেকে এই ভেদটা প্রমাণ করতে বলেছে। প্রথম ভেদটা আছে x³ - 1/y³ ভেরিয়েস x³ + 1/y³, তাই তো? চলো আমরা প্রথম ভেদকে আমরা তুলে দিই। আমরা x³ 1/y³ ভেদ তুলে দিয়ে সমান সমান একটা ধ্রুবক কে চলে আসবে, কিউব প্লাস 1/y³। পাশে তোমরা বলবা যে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, লিখে দিবা তোমরা অশূন্য, মানে শূন্য ছাড়া অশূন্য ভেদ ধ্রুবক। এটা কিন্তু সবসময় লিখতে হবে, কে এর পরিচয় দিয়ে দিতে হবে তোমাদের। এবার দেখো আমরা কি করছি, x³ - 1/y³ তার নিচে আমরা নামাচ্ছি x³ + 1/y³। এখানে আমাদের কে রয়ে গেল। আমরা নিচে এভাবে করতে পারবো, বর্গগুণ করলে আবার এটাই ফিরে পাবা। এবার যোগভাগ প্রক্রিয়া লাগাবো, তাই তো? দেখো যোগভাগ প্রক্রিয়াটা কি, এই যে আমাদের লবটা আছে না, লবের সঙ্গে এই হরটা যোগ করবো। এই যে লবের সঙ্গে হর যোগ করলাম, লব থেকে হরটা বিয়োগ করব। একইভাবে আমরা ডান দিকে করবো, এখানে 1 নিতে পারো, কে + 1 হয়ে যাবে, কে - 1 হবে। তোমরা কিন্তু পাশে উল্লেখ করে দিবা যে যোগভাগ প্রক্রিয়া করে পাই, এটা তোমরা লিখে দিবা পাশে। এটা মাইনাস, এটা প্লাস, একই আছে, এটা কেটে যাবে। আর এখানে কিন্তু এটা কাটবে, এটা মাইনাস পাবা, এটা প্লাস আছে, এটা কেটে যাবে। তাহলে এখানে x³ আর এখানে x³, এটা 2x³ পাবা। আর এই দুটো কিন্তু যোগ বিয়োগ হবে, এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, যে প্লাস মাইনাসে মাইনাস, এও মাইনাস এও মাইনাস, তাহলে দুটোই মাইনাস, তো মাইনাস চিহ্ন দিবা। এখানে 2/y³ পেয়ে যাবে। এই দুই কিন্তু কেটে যাবে। আচ্ছা, এই বড় ধ্রুবকটাকে তোমরা একটা ছোট ধ্রুবক m নিয়ে নাও, এভাবে নিতে পারবে। আচ্ছা, আমাদের রয়ে যাবে, দেখো এটা y³ উপরে চলে যাবে, তাহলে আমাদের রয়ে যাবে x³ y³। আর মাইনাসটাকে আমি এইদিকে নিয়ে চলে আসলাম, -m। আচ্ছা, এখানে আমরা এক কাজ করি, দেখো এখানে আমরা করব xy, এটা -m, এখানে পাওয়ারটা 1/3, এই যে 3 পাওয়ারটা আছে, তাই তো? এই 3 পাওয়ারটা মানে xy দিয়ে পাওয়ার 3 করা যাবে, সেই 3 পাওয়ারটাকে এইদিকে নিয়ে আসলে পরে 1/3 এটা করতে পারবা। আচ্ছা, তাহলে xy, এই যে একটা ধ্রুবক, এটা তো আমাদের কিন্তু ধ্রুবক, তাহলে এই ধ্রুবকটাকে আমি ছোট হাতে নিয়ে নিলাম। তাহলে এখানে x সমান দেখো n/y, এটা লিখতে পারবা। এবার দেখো এই যে সমান আর ধ্রুবকটা তুলে দিয়ে আমরা কিন্তু ভেরিয়েস নিয়ে আসতে পারবো। তাহলে x ভেরিয়েস 1/y, এটা কিন্তু প্রমাণ করতে বলেছিল, আমাদের কিন্তু প্রমাণটা চলে এসেছে, প্রুভড। দেখো তোমরা যে প্রমাণটা লক্ষ্য করো, এই যে আমাদের দেখো এই যে এই ভেদ থেকে এই যে ভেদটা প্রমাণ করতে বলেছে, প্রমাণটা করে দিয়েছি। করে আমরা চলে আসবো 8-এর দাগের অঙ্কগুলো। 7-এর 2 নম্বরটা কিন্তু আমরা করে দিলাম। দেখো 8-এর 1 নম্বর অঙ্কটা, এটা কিন্তু তোমরা বই থেকে পেয়ে যাবা। আমি বলে দিয়েছি কোথায় পাবা, তোমরা চলে যাবে পেজ নাম্বার 98 পেজে, 6-এর দেখবা 5-এর অঙ্কটা আছে। আর 8-এর 2 নম্বর এই অঙ্কটা তোমরা বই থেকে পাবা, তোমরা চলে যাবা পেজ নাম্বার 96 পেজে, দেখবা প্রয়োগ 63 নম্বর যে প্রয়োগটা আছে, এটাই অঙ্ক আছে। 9-এর যে উপপাদ্যগুলো আছে এগুলো বই থেকে পাবা, ঠিক আছে? বইয়ের অঙ্কগুলো যেগুলো সহজ আছে সেগুলো তোমাদের ছেড়ে দেবো। আমি 10-এর দাগের অঙ্কগুলো কিন্তু করিয়ে দেবো, এটা যদি বই থেকে থাকে তবুও করাবো, আর বইয়ের বাইরে থাকলে তো আমি করাচ্ছি। 9-এর উপপাদ্যগুলো আছে তোমরা বই থেকে পেয়ে যাবা, উপপাদ্য অনেক আমি দিয়েছি ক্লাস, তোমরা যদি দেখতে চাও তোমরা আমার প্লে লিস্টে চলে যাবে, আমার চ্যানেলে, সেখানে গিয়ে দেখবা যে ক্লাস 10 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে অনেক তোমাদের বই থেকে অঙ্ক দিয়েছি, উপপাদ্য দিয়েছি, প্রচুর কষে দেখে অঙ্ক দেওয়া হয়েছে, সেই অঙ্কগুলো তোমরা দেখতে পারো। 10-এর দাগের যে প্রয়োগগুলো আছে এই প্রয়োগগুলো কিন্তু আমরা ছাড়বো না। 10-এর দাগের এবং 15 দাগের যে অঙ্কগুলো আছে, যে গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান, 15 দাগের অঙ্কগুলো তোমাদের কিন্তু করাবো। চলো তাহলে দেখো এখানে
10-এর 1 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব আমাদের কি বলছে। 10-এ দেখে প্রশ্নটা দেখো। 10-এর 1 নম্বর জ্যামিতি প্রয়োগ আছে। এই জ্যামিতি প্রয়োগগুলো তোমাদের অনেকের সমস্যা হয়, কিন্তু এই অঙ্কগুলো আমরা ছাড়বো না। ওকে, প্রত্যেকটা অঙ্ক তোমাদের প্রত্যেকটা ক্লাসে দেখবা 10-এর দাগের অঙ্কগুলো করাবো এবং 15 দাগের অঙ্কগুলো যেগুলো বললাম সেগুলো করাবো। চলো আমরা প্রশ্নটা পড়ি। ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, এ ও বি বিন্দুতে বৃত্তের দুটি স্পর্শক যা বৃত্তটির অপর একটি বিন্দু টিতে অঙ্কিত স্পর্শককে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে প্রমাণ করো যে কোণ পি ও কিউ 90 ডিগ্রি। প্রশ্নটা পড়া গেছে। এবার এখান থেকে বুঝে আমাদের ছবিটা তৈরি করতে হবে। দেখো, তোমাদের ছবিটা তৈরি করে আমি প্রশ্নটা আরো ভালো করে বোঝাবো। প্রথমে তো ও কেন্দ্রীয় বৃত্ত বলেছে আর এ বি একটি ব্যাস বলেছে। চলো আমরা একটা বৃত্ত তৈরি করি। এই যে আমাদের আচ্ছা ব্যাস বলেছে, তো আমরা এইভাবে একটা ব্যাস তৈরি করে নিলাম। এ বি আমাদের ব্যাস, কেন্দ্র ও দিয়ে দিলাম না। এ ও বি বিন্দুতে দুটি স্পর্শক আছে। চলো আমরা এখানে একটা স্পর্শক তৈরি করব। তাহলে এইভাবে একটা স্পর্শক তৈরি করব আর এখানে একটা স্পর্শক তৈরি করব। এভাবে একটা স্পর্শক তৈরি করলাম। এবার যেটা বলেছে বৃত্তের উপর একটা টি বিন্দু আছে, এখানে একটি স্পর্শক হয়েছে, যে স্পর্শকটা এই দুটি স্পর্শককে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। দেখো আমি এভাবে একটি স্পর্শক এখানে তোমাদের দেখিয়ে দেব। এই স্পর্শটা আমরা টি নাম দেব, স্পর্শ বিন্দু। এই জায়গায় স্পর্শ করেছে এবং যে এই দুটি স্পর্শকে বলে দিয়েছে এখানে দেখো, যে টি বিন্দুতে অঙ্কিত স্পর্শককে যে পি ও কিউ বিন্দুতে ছেদ করবে, মানে এ বিন্দু স্পর্শকটা বি বিন্দু স্পর্শকটা এখানে ছেদ করবে পি বিন্দুতে আর এখানে ছেদ করবে কিউ বিন্দুতে। এভাবে কিন্তু প্রশ্নটা বলেছে এখানে। প্রশ্ন অনুসারে কিন্তু আমাদের ছবিটা তৈরি হয়েছে। কোণ পি ও কিউ এর মানটা 90 ডিগ্রি দেখাতে বলেছে। পি ও কিউ দেখো আমাদের এখানে পি ও আর ও কিউ যোগ করতে হবে। এই দেখো, এই যে আমাদের এই যে কোণটা, এই কোণটা আমাদের দেখাতে হবে 90 ডিগ্রি, প্রমাণ দেখাতে হবে এটা। ওকে, কোণ পি ও কিউ সমান সমান 90 ডিগ্রি, এটা প্রমাণে নিয়ে আসতে হবে। আচ্ছা দেখো, এটা আমরা প্রমাণে নিয়ে আসবো। তার আগে আমরা কি করছি লক্ষ্য করো। তোমাদের এখানে জানতে হবে যে এই যে কোণটা আছে না, দেখো এখানে আমাদের এই যে এপি, যে এপি আর বি কিউ আমাদের কিন্তু এগুলো সমান্তরাল হবে। এপি সমান্তরাল বি কিউ হবে। কেন সমান্তরাল? কারণ দেখো আমাদের এই যে এগুলো কিন্তু লম্ব হয়েছে না, এই যে স্পর্শক, তাই তো? আর কেন্দ্রগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, তাহলে এই কোণগুলো তো আমাদের 90 ডিগ্রি, এগুলো কোণ আমাদের 90 ডিগ্রি। তো এখানে লম্ব হয়েছে লম্ব হয়েছে, তাহলে এদিকেও কিন্তু আমাদের দেখো এদিকেও এদের সঙ্গে কিন্তু লম্বভাবেই তৈরি হয়েছে। তাহলে এই যে এপিটা, মানে এই যে এপিটা এবির উপর লম্ব আর এদিকে যে বিকিউটা আছে এবির উপর লম্ব, তাহলে একই সরলরেখার উপর দুজনের লম্ব আছে, তাহলে এপি আর বিকিউ আমাদের কি হবে? সমান্তরাল হবে না? এবার এখানে এই যে দুটি কোণ আছে, এই দুটি কোণের যোগফল আমাদের কি হবে? হ্যাঁ, এটা যদি সমান্তরাল সরলরেখা, এটা যদি পি কিউটাকে ভেদক নিয়ে নিই, তাহলে এই দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হবে। এই যে আমরা এখানে লিখবো এ পি কিউ প্লাস, আর এই কোণটাকে বলবো বি কিউ পি, বি কিউ পি, এটা কিন্তু 180 ডিগ্রি হবে, কারণ সমান্তরাল সরলরেখা পি কিউ ভেদক। তাহলে এই যে ভেদকের বা ছেদকের একই পাশের কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি হয়। আমরা এখানে হাফ দিয়ে গুণ করে দিই, হাফ কোণ এ পি কিউ প্লাস হাফ কোণ বি কিউ পি, আর এখানে হাফ দিয়ে এটা যেহেতু মানে 2 দিয়ে ভাগ করবা, এটা 90 ডিগ্রি পেয়ে যাবা, 90 ডিগ্রি করে দিলাম। ওকে, হাফ দিয়ে গুণ করলাম। এবার এই কোণের হাফ দেখো আমাদের এই কোণটা হবে, এটা কিন্তু আমাদের ওপিটা কিন্তু দেখো সমদ্বিখণ্ডক হবে এ পি কিউ, এটা সবসময় হবে এ অনুসারে। তাহলে এখানে এই যে এই কোণের কোণ এ পি কিউ এর অর্ধেক কোণটা আমরা এই যে ও পি কিউ লিখতে পারবো। তাহলে এর হাফটা হয়ে যাবে আমাদের ও পি কিউ। এই জিনিসটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু হবে আমাদের, তাই তো? এই অনুসারে এবার আমরা, আচ্ছা এটাকে তোমাদের একটু বলে দিই কেন হবে কারণটা। দেখো আমাদের এই যে আছে, যে ও কিন্তু বৃত্তের পি বিন্দুটা কিন্তু একটি বহিস্থ বিন্দু আছে, যেটা আমাদের এপি এবং এই যে এপি স্পর্শক এবং পিটি স্পর্শক হয়েছে, আর এই স্পর্শক দৈর্ঘ্য কি হয়? সমান হয়ে যায়।
তাহলে এভাবে স্পর্শক দৈর্ঘ্য সমান হবে। আর এখানে এই যে কেন্দ্রগামী এই যে ওপিটা এই কোণের কিন্তু সমদ্বিখণ্ডক হবে। স্পর্শক সংক্রান্ত উপপাদ্য যে তোমাদের অধ্যায়টা আছে সেখানে কিন্তু এগুলো প্রমাণ দেখানো হয়েছে। তাহলে আমাদের কি হবে, এই দুটো কোণ এই কোণটা আর এই কোণটা এই দুটো কোণ কিন্তু আমাদের সমান হবে। তার জন্য আমরা এই কোণটাকে এই এপিকিউ কোণের অর্ধেক বলতে পারবো, যেটা আমরা এখানে লিখেছি। একইভাবে এদিকে আমরা বলতে পারবো। তা এই কোণটা আমাদের হয়ে যাবে এই যে বি কিউ পি এর অর্ধেক হয়ে যাবে আমাদের ও কিউ পি। এখানে লিখতে পারবো ও কিউ পি। ঠিক আছে, এটা আমাদের 90°। আচ্ছা, তাহলে আমাদের লক্ষ্য করো এই যে ত্রিভুজ আমরা এখানে নিব, ত্রিভুজ পি ও কিউ, এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? তিনটি কোণ দেখো তো, কোণ পি ও কিউ প্লাস কোণ ও পি কিউ প্লাস কোণ ও কিউ পি, তিনটি কোণের সমষ্টি 180°। কোণ পি ও কিউ এই দুটি কোণের সমষ্টি আমরা বের করলাম, এটা হচ্ছে 90°। কোণ পি ও কিউ সমান সমান 180° মাইনাস 90°। কোণ পি ও কিউ সমান সমান এটা বিয়োগ করে কত হবে 90°। দেখো আমাদের যে কোণ পি ও কিউ এই কোণের মানটা প্রমাণ দেখাতে বলেছিল 90°, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে আমাদের। তা আমরা এখানে লিখে দেবো প্রমাণিত। পরের প্রশ্ন আমরা চলে আসবো। 10-এর দাগে 2 নাম্বার প্রশ্নটা, 10-এর 2 নাম্বার। চলো আমরা প্রশ্নটা পড়ি। এখানে ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর উপর এডি লম্ব, যদি বিডি বাই ডিএ সমান সমান ডিএ বাই ডিসি হয় তবে প্রমাণ করো যে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটা এবিসি ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ প্রমাণ করে দেখাতে হবে। ভালো একটা প্রশ্ন, এই প্রশ্নটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষার একটা ইম্পর্টেন্ট। তোমাদের সাজেশন যেটা আমি কিন্তু বই থেকে এই যে প্রশ্নগুলো করাচ্ছি কোনটা বেশি ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু উল্লেখ করে দেবো। সাজেশন তোমরা এভাবে বুঝতে পারবা। আর বিশেষ করে যে অঙ্কটা বারবার রিপিট আসবে তোমাদের টেস্ট পেপার থেকে, সেটাকে তোমরা সাজেশন নিয়ে চলতে পারো। চলো আমরা ছবিটা তৈরি করি, ছবি তৈরি করে আরও প্রশ্নটা ভালো করে বুঝি। এখানে সমকোণী ত্রিভুজ যেটা প্রমাণ করতে বলেছে, তো ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ আকারেই তৈরি করছি প্রথমে, তারপর আমরা দেখিয়ে দেব ত্রিভুজটা আমাদের সমকোণী ত্রিভুজ হবে। এখানে এ বিন্দু নিলাম, এটাকে বি, এটা সি। এই যে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এডি লম্ব বলে দিয়েছে, এই যে আমাদের এডি। আর এখানে এডি লম্ব আছে, বিসি আছে, তাহলে এই কোণগুলো 90° হবে, এই কোণগুলো 90°। তাহলে আমাদের এখানে সমকোণী ত্রিভুজ যদি বলি, সমকোণী ত্রিভুজ আমরা ধরো এ বি ডি নিচ্ছি, এ বি ডি এর, তাহলে এখানে দেখো এই কোণটা যদি 90° হয় অতিভুজ এ বি, তাহলে এ বি স্কোয়ার সমান সমান তোমরা লিখতে পারবা বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। ওকে, আচ্ছা এটাকে আমি 1 নং নাম দিয়ে রেখে দিলাম। এবার সমকোণী ত্রিভুজ এটা নিয়ে নিই, সমকোণী ত্রিভুজ এডিসি নেব। এর দেখো এই কোণটা 90° হলে অতিভুজটা এসি হবে, তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান এই যে আমাদের ডিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। আমি 2 নং নাম দিয়ে দিই। আচ্ছা আমরা কি করব, এখানে 1 যোগ 2 করব, 1 যোগ 2 করে পাই, তাহলে আমাদের হয়ে যাবে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান, এদিকে যোগ করো, এদিকে বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, আর এখানে দেখো এডি আর এডি এটা যোগ করে তোমরা 2AD স্কোয়ার পেয়ে যাবে। আমি একবারই করে দিলাম। এবার আমি একটা জিনিস তোমাদের দেখাই, আমাদের যেটা প্রশ্নে বলে দিয়েছে, দেখো প্রশ্নে কি দেওয়া আছে, বিডি বাই ডিএ সমান সমান ডিএ বাই ডিসি দেওয়া আছে। এখানে কোনাকুনি গুণ করো, দেখো ডিএ স্কোয়ার সমান সমান বিডি ইন্টু ডিসি।
ডিএ বা এডি, এটাকে তোমরা এডিও বলতে পারো। এডি স্কোয়ার সমান সমান বিডি ইন্টু ডিসি। এই যে দেখো, তাহলে এই যে এডি স্কোয়ার মানটা এটা আমরা এখানে আছে প্রশ্নে দেওয়া, এখানে আমরা পুট করে দেবো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান বিডি স্কোয়ার ডিসি স্কোয়ার। আর এই যে দেখো এডি স্কোয়ার মানে 2 রেখে দিলাম, আর এডি স্কোয়ার মানটা আছে এখানে বিডি ইন্টু ডিসি, বিডি ইন্টু ডিসি পুট করে দিলাম। আচ্ছা, এবি স্কোয়ার এসি স্কোয়ার, আচ্ছা বিডিটাকে এ আর ডিসিটাকে বি ধরো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা তোমরা জানো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, বিডি প্লাস ডিসি তার হোল স্কোয়ার, এবি স্কোয়ার এসি স্কোয়ার। দেখো বিডি প্লাস ডিসি চিত্রতে লক্ষ্য করো, বিডি আর ডিসি মিলে তো বিসি হয়, তাই তো? তাহলে আমরা বিডি যোগ ডিসিকে আমরা বিসি বলতে পারবো, তাহলে বিসি তার স্কোয়ার। লক্ষ্য করো তো এখানে বিসিটা দেখো তো, এই যে বিসিটাকে যে আমরা অতিভুজ ধরে নিই, যেটা অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে এই এবিসি ত্রিভুজ থেকে আমরা যেটা যদি হয় ধর্মটা, এটা অতিভুজ লম্বভূমি ধরে, এই যেটা অতিভুজ এবং লম্বভূমি ধরে, তাহলে কিন্তু এবিসি ত্রিভুজটা এই ক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারবো। তার অতএব এবিসি ত্রিভুজ এবিসি একটি সমকোণী সমকোণী ত্রিভুজ, তাই তো? কারণ সমকোণী ত্রিভুজ এটা ধর্ম হবে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, যেটা আমরা পেয়ে গেছি, তাই না? এই শর্ত অনুসারে কিন্তু আমরা বলতে পারলাম যে ত্রিভুজ এবিসিটা একটি সমকোণী ত্রিভুজ। খুব একটা ভালো প্রমাণ ছিল, যেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। এরপরে 11 দাগের প্রশ্নগুলো সম্পাদ্য তোমাদের একদম জানাশোনা, সম্পাদ্য কোনো সমস্যা হবে না। যদি সম্পাদ্য সমস্যা হয় তোমরা বুঝতে না পারো, তাহলে তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবা। আমরা চলে আসবো 12 দাগের প্রশ্নগুলো। দেখো 12 দাগের প্রশ্নগুলোতে আমরা চলে আসবো। এখানে দেখো 12 দাগের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 3টা অঙ্ক তোমরা বই থেকে পেয়ে যাবে, প্রত্যেকটা অঙ্ক বই থেকে আছে। 1 নম্বরটা তো খুবই সহজ, কোণের মান বসিয়ে সরল করে তোমাদের উভয় পক্ষের সমান দেখাতে হবে, এটা তোমরা তো সহজেই পারবা। 2 নম্বর দেখবা বই থেকে আছে, 3 নম্বর অঙ্কটাও বইয়ের অঙ্ক। ওকে, তো বইয়ের অঙ্কগুলো আমি ছেড়ে দিচ্ছি, কারণ সব অঙ্ক করালে পরে অনেক সময় লেগে যাবে, তার জন্য বইয়ের অঙ্ক তোমরা পারবা। আর বইয়ের অঙ্কের প্রয়োজন হলে আমি তো বলে দিলাম, তোমরা আমার ক্লাসগুলো দেখতে পারো। আমরা কিন্তু বইয়ের বাইরের করাবো, একমাত্র শুধু বইয়ের অঙ্কগুলো আমরা 10-এর দাগে যে প্রয়োগগুলো আছে, প্রত্যেকটা ক্লাস থেকে 10-এর দাগের প্রয়োগগুলো আমরা কিন্তু ছাড়বো না, আর 15 দাগের অঙ্কগুলো কিন্তু তোমাদের করিয়ে দেবো। দেখো 13-এর 1 নম্বরটা আমরা দেখবো। চলো 13-এর 1 নম্বরটা প্রশ্নটা পড়া যাক, কি বলছে। দুটি স্তম্ভের উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:3। ক্ষুদ্রতর মানে ছোট যেটি স্তম্ভ, ক্ষুদ্রতর স্তম্ভটির পাদবিন্দু থেকে বৃহত্তর স্তম্ভটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি হলে বৃহত্তর স্তম্ভটির পাদবিন্দু থেকে ক্ষুদ্রতর স্তম্ভটির চূড়ার উন্নতিকোণ কত? আচ্ছা, এই প্রশ্নটা তোমরা সেরকম বই থেকে পাবা না, এই টাইপের প্রশ্ন আছে কিন্তু একটু চেঞ্জ করেছে, স্যার ভালোই প্রশ্ন আছে, আমি তোমাদের দেখাচ্ছি। তো এটাকে দেখো এভাবে তোমরা করবা। 13-এর 1 নম্বর, তো প্রথমে ক্ষুদ্রতর স্তম্ভ বলেছে, তা আমি একটি ছোট স্তম্ভ তৈরি করছি আর একটা বড় স্তম্ভ তৈরি করলাম। যেটা বলেছে দেখো ক্ষুদ্রতর স্তম্ভটির পাদবিন্দু থেকে বৃহত্তর স্তম্ভ চূড়ার উন্নতি কোণটা, এই উন্নতি কোণটা আমাদের বলেছে 60 ডিগ্রি। আচ্ছা, ছোট স্তম্ভটাকে আমরা এবি, বড় স্তম্ভটাকে আমরা সিডি বলে দিলাম। এবার এই যে দেখো বৃহত্তর স্তম্ভটির এই যে পাদবিন্দু থেকে ক্ষুদ্রতর স্তম্ভের চূড়ার যে উন্নতি কোণটা কত হবে, মানে এই কোণটা কত, এই কোণটা বের করতে বলেছে, যাকে আমরা থিতা ধরে নিব। আচ্ছা, এবার দেখো আমরা এই যে বিসিডি ত্রিভুজ আছে, বিসিডি ত্রিভুজের এই কোণের সাপেক্ষে, ঠিক আছে, এই যে সিবিডি এই কোণের সাপেক্ষে আমরা ভূমি বলবো বিডি, লম্ব হবে আমাদের সিডি। আর এখানে দুটি স্তম্ভ যেটা আছে দেখো, মানে এখানে এবি ইজ টু সিডি দেওয়া আছে, তাহলে এবিটাকে আমরা এক্স ধরে নিতে পারবো অনুপাত থেকে 1 থেকে এক্স, আর সিডিটাকে কিন্তু আমরা 3x ধরে নিতে পারবো।
এবার সিবিডি ত্রিভুজ থেকে এই কোণের সাপেক্ষে আমরা লম্ব বাই ভূমি দেখাবো, মানে সিডি বাই বিডি দেখাবো। তার লম্ব বাই ভূমি আমরা জানি ট্যান, কোন কোণের সাপেক্ষে 60° কোণের সাপেক্ষে বলেছি ট্যান 60°। ঠিক আছে, এই সমকোণী ত্রিভুজ থেকে কিন্তু এটা পাবো। এখানে সিডি হচ্ছে আমাদের 3x, বিডি আর ট্যান 60° মান √3। এখানে বিডির মানটা যদি বের করো তাহলে তোমরা পেয়ে যাবা 3x বাই √3 পেয়ে যাবা, এই যেটা, মানে বিডিটা এখানে চলে আসবে, √3টা এখানে চলে আসবে। ওকে, এবার আমি তোমাদের দেখাচ্ছি এই যে এবিডি, এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, আর থিতা কোণের সাপেক্ষে আমরা ভূমি বিডি বলবো, লম্ব এবি, এখানে আমরা লম্ব বাই ভূমি পেয়ে যাবো আমরা ট্যান থিতা। আচ্ছা, এবি আমাদের এক্স আর বিডির মানটা বসিয়ে দাও, বিডির মানটা হচ্ছে 3x বাই √3 ট্যান থিতা। যেটা যদি সরল করো এখানে, তাহলে এটা এক্স কেটে দিতে পারবা, আর এটা √3টা উপরে চলে যাবে, আর 3টা আমাদের নিচে ট্যান থিতা। আচ্ছা, √3 দিয়ে গুণ করো, √3 ইন্টু √3, এখানে 3 ইন্টু √3। দেখো, আমরা একটা ভালো মান পাওয়ার জন্য এভাবে করছি, লব হরকে আমরা √3 দিয়ে গুণ করে দিলাম, ট্যান থিতা। উপরে দেখো √3 গুণ করলে 3 পাবা, আর এখানে তো 3 আছেই, 3 কেটে দাও। দেখো এদিকে আমরা দেখো 1/√3 পেয়ে গেলাম। আচ্ছা, আমি একটু ভালো করে লিখি, ট্যান থিতার মানটা কত পেলাম, 1/√3। 1/√3 ট্যান 30° মান, সেটা আমাদের জানতে হবে। উভয়পক্ষে ট্যান ভ্যানিশ করলে থিতার মানটা দেখো 30°। দেখো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এই যে বলেছিল যে ছোট স্তম্ভের পাদবিন্দু থেকে বৃহত্তর স্তম্ভটির চূড়ার যে উন্নতি কোণটা, না আমাদের এটা যে বৃহত্তর স্তম্ভটির পাদবিন্দু থেকে ক্ষুদ্রতর স্তম্ভের চূড়ার যে উন্নতি কোণটা যেটা বের করতে বলেছিল, সেটা কিন্তু আমরা 30° পেয়ে গেছি। এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন 13 থেকে 2 নম্বরটা, এই প্রশ্নটা কিন্তু তোমরা বই থেকে পেয়ে যাবা, এটা বইয়ের প্রশ্ন আছে। আমরা চলে যাবো পরের পেজে, 384 পেজে চলে এসো, 14 দাগের অঙ্কগুলো। দেখো এখানে, আচ্ছা 14 1 নম্বর প্রশ্নটা দেখো। আচ্ছা, এই 14 1 প্রশ্নটা তোমরা কিন্তু বই থেকে পেয়ে যাবা। কোথায় পাবা, চলে যাবা পেজ নাম্বার 226 পেজে, প্রিয়োগ 12 নম্বর প্রিয়োগটা দেখবা, সেই অঙ্কটা আছে। আমরা 14 2 নম্বর অঙ্কটা দেখব। 14 2 অঙ্কটা বইয়ের বাইরের অঙ্ক আছে। দেখো কি বলছে, একটি অর্ধগোলক এবং একটি শঙ্কুর ভূমি ও উচ্চতা সমান। শঙ্কুর ভূমি উচ্চতা সমান বলে দিয়েছে, মানে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ যা হবে আর উচ্চতা যা হবে, মানে ভূমির ব্যাসার্ধ আর হয় আর উচ্চতা এইচ হয়, আর এইচটার সময়টা কিন্তু উল্লেখ করেছে, ভূমির ব্যাসার্ধ বলেনি। তোমাদের এখানে জানতে হবে ভূমির ব্যাসার্ধের কথাই বলা হয়েছে। তা ভূমির ব্যাসার্ধ উচ্চতা সমান হলে তাদের আয়তনের অনুপাত আর তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। দেখো প্রশ্নটা করবো 14 2 নম্বরটা, বইয়ের বাইরের প্রশ্ন আছে, 14 2 নম্বরটা। তো এখানে অর্ধগোলকের ব্যাসার্ধ আমরা আর ধরবো, অর্ধগোলকের আয়তন দেখো, অর্ধগোলকের আয়তনের সূত্র 2/3 পাই আর কিউব, অর্ধগোলকের ব্যাসার্ধ আর। এবং দেখো অর্ধগোলক এবং শঙ্কুর ভূমি উচ্চতা ব্যাসার্ধ সব কিন্তু সমান, অর্ধগোলক এবং শঙ্কুর, এটা কিন্তু উল্লেখ করেছে কথাটা। শঙ্কুর আয়তন 1/3 পাই, আর ভূমির ব্যাসার্ধ আমরা আর ধরবো, আর স্কোয়ার, আর উচ্চতা কিন্তু আমাদের আরই হবে, কারণ ভূমির ব্যাসার্ধ উচ্চতা সমান, এইচের জায়গায় এখানে আর বসিয়ে দিয়েছি আমি। এবার এটা সরল করি, আমরা পেয়ে যাব একটা অ্যান্সার, আয়তনের অনুপাতটা পেয়ে যাব। পাই আমরা কেটে দেবো, এখানে দেখো আর কিউব আছে, এই যে আর কিউব কেটে যাবে, তাহলে 2/3, আর এখানে হয়ে গেল 1/3, 3 কাটতে পারবা, তাহলে এটা কিন্তু 2:1, এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম এই যে প্রথম অ্যান্সারটা।
এটা হচ্ছে আয়তনের অনুপাত। এটা কি? এটা হচ্ছে আয়তনের অনুপাত। কার আয়তনের অনুপাত? অর্ধগোলক এবং শঙ্কুর আয়তনের অনুপাত। আয়তনের অনুপাত। এবার আমরা বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেখে নেব। বক্রতলের ক্ষেত্রফল। দেখো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হয় 2πr²। এটা তোমাদের জানতে হবে, অর্ধগোলক। আর শঙ্কুর বক্রতল যেটা পার্শ্বতল, πr/l। এল হচ্ছে আমাদের তির্যক উচ্চতা, সেটা পাই আমি কেটে দিলাম। তো আমাদের এখানে 2r² হয়ে গেল। আচ্ছা, এখানে আমাদের RL, চলো একটা আর কাটবো আমরা, একটা আর রয়ে যাবে, এখানে রয়ে যাবে 2r সমান, এটা রয়ে যাবে আমাদের কত, এখানে রয়ে যাবে আমাদের L, এই যে L। আচ্ছা, L এর মান দেখো, আমরা L এর মান জানি। আচ্ছা, আমরা যদি বর্গ করে দিই, আচ্ছা বর্গ করছি না, আমরা এখানে 2r রেখে দিব। আর L এর মানটা হবে √r, এই যে √r হবে r² প্লাস h², r² প্লাস এইচটা কিন্তু এখানে কিন্তু আর আমাদের, ওকে, এটা তোমাদের জানতে হবে। আমি এখানে একটু দেখাই তোমাদের এই জিনিসটা। যে আমাদের শঙ্কু আছে না, এখানে শঙ্কুটা এভাবে ছবিটা হবে না, ছবিটা আমাদের ভুলে গেছি। ছবিটা আমি এভাবে তৈরি করছি, যেহেতু এখানে ভূমির ব্যাসার্ধ যা হবে উচ্চতাটা কিন্তু তাই হবে। এই আকৃতির শঙ্কুটা হবে এইভাবে আমাদের, ও এ বি, ভূমির ব্যাসার্ধ আর হলে উচ্চতাও আর হবে এখানে, এভাবে শঙ্কু। তির্যক উচ্চতা L, তাই সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ আমাদের, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে L² সমান এই যে r² প্লাস r², তাহলে এখানে L এর মানটা পেয়ে যাবো √r² প্লাস r²। ওই জিনিসটা কিন্তু আমরা এখানে করেছি, 2r, তোমরা পেয়ে যাবা √2r², যোগ করে 2r, তবে এখানে কিন্তু আমাদের আরটা বেরিয়ে আসবে, √2 রয়ে যাবে। এবার আর কেটে দিতে পারবা, 2:√2। এবার দেখো এখানে একটু সরল করি, এখানে √2 দিয়ে গুণ করে দিই, 2√2, √2 × √2, উভয় পক্ষকে আমরা √2 দিয়ে গুণ করে দিলাম। এটা 2√2, √2 গুণ করে 2 পেয়ে যাবা, 2 কেটে দাও, তাহলে √2:1। দেখো এইভাবে অ্যান্সারটা রাখলাম। তোমরা চাইলে এইভাবে রাখতে পারো, কিন্তু যেহেতু অ্যান্সারটা এভাবে সাজানো আছে, অনেক সময় প্রমাণও জানতে চাই, তার জন্য অ্যান্সারটাকে একটু ভালো করে সাজিয়ে দিলাম, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার। বইতে শুধু এটাই অ্যান্সার দেওয়া আছে, এই অ্যান্সারটা কিন্তু দেওয়া ছিল না, তো এই অ্যান্সারটা কিন্তু হবে, যেহেতু আয়তের অনুপাতও বের করতে বলেছে। আর এটা হচ্ছে আমাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, যেটা আমরা বের করলাম, ওকে। তারপর দেখো 14 দাগের 3 প্রশ্নটা, এই প্রশ্নটা তোমরা বই থেকে পাবা। তোমাদের যেতে হবে পেজ নাম্বার 145 পেজে, তোমরা দেখবা প্রয়োগ 14 নম্বর যে প্রয়োগটা আছে। আমরা এবার চলে আসবো 15 দাগের অঙ্কগুলো। 15 দাগের অঙ্কগুলো তোমাদের করাবো আমরা, ঠিক আছে। এই অঙ্কগুলো তোমাদের আমি ছাড়বো না, 15 দাগের অঙ্কগুলো আমি করিয়ে দেবো, বই থেকে থাকলেও করাবো এবং বইয়ের বাইরে থাকলেও করাবো। চলো আমরা দেখে নেবো 15-এর 1 নম্বর অঙ্কটা। দেখো 15-এর 1 নম্বর অঙ্কটা আমরা করাবো। পনেরোর 1 নম্বর কি বলছে, নিম্নলিখিত পরিসংখ্যান বিভাজনের ছক থেকে গড় নির্ণয় করো। জাস্ট শুধু গড় বের করতে বলেছে। দেখো গড় নির্ণয় করা খুবই সহজ, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা নির্ণয় করবা। আমি প্রথমে পরিসংখ্যান বিভাজন ছক একটা তৈরি করব। দেখো তবে আমি এভাবে করে আমি ঘর করে নিবা তোমরা কয়েকটা। আচ্ছা, এই জায়গায় আমরা দেখাবো শ্রেণী অন্তর দেখাবো, তারপর পরিসংখ্যা দেখাবা, শ্রেণীর মধ্যমান দেখাবা, একটা ঘর তৈরি হবে আমাদের এই জায়গায়। তা দেখো এই প্রথমে আমি দেখাচ্ছি শ্রেণী অন্তর, এখানে আমি শ্রেণী অন্তরগুলো দেখাবো। শ্রেণীর অন্তরগুলো কিন্তু দেওয়া আছে, যে দেখো এই যে 0 থেকে 10, 10 থেকে
10 থেকে 20, 20 থেকে 30, 20 থেকে 30, 30 থেকে 40, তারপর 40 থেকে 50, 50 থেকে 60, 50 থেকে 60। ঠিক আছে, এই যে আমরা তৈরি হলো 50 থেকে 60। আচ্ছা, এরপর এখানে আমরা দেখাবো পরিসংখ্যা। পরিসংখ্যাকে আমরা এফআই বলবো। ঠিক আছে, এফআই পরিসংখ্যাগুলো দেওয়া আছে, দেখো এই যে পরিসংখ্যাগুলো বসাও এখানে 7, 5, 6, 12, 8, 2। দেখো পরিসংখ্যাগুলো বসিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আমরা তৈরি করব শ্রেণী মধ্যক। এই জিনিসটা আমাদের তৈরি করতে হবে, শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যককে আমরা এক্সআই বলবো। তো শ্রেণী মধ্যকগুলো দেখো কীভাবে তৈরি হবে। এই যে শ্রেণী অন্তর আছে, শ্রেণীগুলির যে মধ্যমানটা 0 থেকে 10, মানে উচ্চ নিম্ন যোগ করবা, 2 দিয়ে ভাগ করবা। ঠিক আছে, শ্রেণী মধ্যক বা শ্রেণীর মধ্যমান ক্লাস 9এও করেছিলা তোমরা। তাহলে উচ্চ নিম্ন যোগ করে 2 দিয়ে ভাগ করলে তোমরা কত পাবা? 10ই পাবা। 10কে 2 দিয়ে ভাগ করে 5, তাই এটা হবে আমাদের 5। এবার এটাকে যোগ করে 30, 30কে 2 দিয়ে ভাগ করে 15। তো দেখো 5 থেকে 15 মানে 10 করে বাড়ছে। পরেরটা তোমরা দেখবা 25 পাবা, তারপরটা 35 পেয়ে যাবা, তারপরটা 45 পেয়ে যাবা, তারপরটা 55 পেয়ে যাবা। এভাবে কিন্তু পেয়ে যাবা। এখানে আমরা তৈরি করব এফআই আর এক্সআই তৈরি করব। ঠিক আছে, মানে এই দুটোকে গুণ করি। তবে এই দুটো গুণ করে 7 পাচ্ছে 35, 15 পাচ্ছে 75, 25 6 150, আর এখানে 35 আর 12 গুণ করে 420 পেয়ে যাবা। 45 আর 8 গুণ করবা 360 পেয়ে যাবা। আর 55 দিয়ে গুণ করে 110 পাবা। তারপরে তোমরা কি করবা? সামেশন এফআই, এই সামেশন এফআই বের করে নেবা। এই এফআইগুলো এগুলো যোগ করে পাবা। এই সবগুলো সংখ্যা যোগ করবা, তোমরা পেয়ে যাবা 40। আর এখানে সামেশন এফআই এক্সআই, এই যে আছে এফআই এক্সআই, এই সবগুলো যোগ করে, এই সবগুলো যোগফল মানে সামেশন, সামেশন দিয়ে বোঝায় মানে এদের যোগফলটা। তো সামেশন এফআই এক্সআই, এদের যদি সবগুলো যোগ করবা, যোগ করে পাবা 1150 পেয়ে যাবা। তোমরা যোগ করে সবগুলো যোগ করবা, পরপর 1150 পাবা। এবার দেখো আমাদের যে গড় বের করতে বলেছে, গড় বা যৌগিক গড়। দেখো গড়ের সূত্রটা হচ্ছে আমাদের সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, এটাকে বলা হয় গড়। মান বসিয়ে দাও, এটা পেলাম আমরা 1150, আর এটা পেলাম আমরা 40। দিয়ে দেখো, আচ্ছা 0 0 কেটে দাও, এটা দিয়ে যে ভাগ করো না, এটা ভাগ করে তোমরা পেয়ে যাবা 28.75 পেয়ে যাবে। ঠিক আছে, এই যে আমাদের এটা অ্যান্সার। ঠিক আছে, এই যে আমাদের গড় নির্ণয় করতে বলেছে। দেখো খুব সহজে তোমরা এইভাবে গড় বা যৌগিক গড় নির্ণয় করে নিতে পারবা। পরে আমরা চলে আসবো পণ্যের দাগের 2 এর প্রশ্নটা। দেখো পণ্যের 2 এর প্রশ্নটা, 15-2 নাম্বার কি বলেছে? নিম্নলিখিত ছক থেকে মধ্যমা নির্ণয় করে। দেখো মধ্যমা, এই ছক থেকে আমরা মধ্যমা তৈরি করব। তার জন্য আমাদের পরিসংখ্যা বিভাজন তালিকা একটা তৈরি করতে হবে। পরিসংখ্যা বিভাজন তালিকা। ঠিক আছে, এইভাবে একটা পরিসংখ্যা বিভাজন তালিকা আমরা তৈরি করবো। আগের মতনই ছক তৈরি করব, যেভাবে ছকটা বললাম। দেখো এখানে প্রথমে আমরা এই যে আমাদের শ্রেণীগুলি দেওয়া আছে না, শ্রেণী সীমানা তৈরি করবো। দেখো 51 থেকে 60, 60 থেকে 61 আছে, মানে 60 নাই। তো এভাবে যদি থাকে 60, এখানে 60 শেষ হলো, আবার 60 শুরু হয়নি, 61 হয়ে গেছে। তো আমাদের এই শ্রেণীগুলোকে শ্রেণী সীমানায় তৈরি করে নিতে হবে। তো আমি এখানে লিখবো প্রথমে শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা। এভাবে একটা এখানে ঘর তৈরি করব, এখান থেকে নিয়েছি ঘরটা।
শ্রেণী সীমানাগুলো দেখো আমরা কিভাবে পাবো। দেখো এভাবে শ্রেণী সীমানাগুলো তৈরি করলে 51 থেকে 60 আছে না, তাহলে হাফ কমাবা হাফ বাড়াবা। তাহলে 51 থেকে যদি হাফ কমাও তাহলে কত পাবা, 50.5 পাবা। আর 60 থেকে হাফ হাফ বাড়াবা, এখান থেকে হাফ কমাবা হাফ বাড়াবা, তাহলে এখানে 60.5 হয়ে যাবে। এভাবে করে প্রত্যেকটা করে নাও। তারপর এটা কত হবে, 61 থেকে হাফ কমালে এই যে 60.5, দেখো এটা আবার ঠিক ফিরে চলে আসলো। এটাকে এখানে নিয়ে আসতে হবে, যেমন এটা এখানে ছিল না বলে। এটা 70 আছে, তাহলে 70.5 এখানে চলে আসবে 70.5। তারপরে 70.5 এটা চলে আসলো, এটা হচ্ছে আমাদের 80, তাহলে 80.5। আবার এখানে 80.5 আসবে, এটা 90.5। তারপরে এটা 90.5টা আবার এখানে আসবে, তারপরে 90.5 যেটা হবে আমাদের 100.5। আর এখানে 100.5টা এখানে আসবে। আর শেষে দেখো 110 আছে, তাহলে আমরা এখানে 110, এই জায়গায় 110.5। তা দেখো এইভাবে আমরা শ্রেণীর সীমানাগুলো তৈরি করে নেব, শ্রেণীগুলোকে শ্রেণী সীমানায়। তারপরে পরিসংখ্যাগুলো দেওয়া আছে, চলো আমরা পরিসংখ্যাগুলো লিখে নিই। পরিসংখ্যাগুলো এই ঘরে পরিসংখ্যাগুলো বসিয়ে দেবো। 4 আছে আমাদের, তারপরে 10 আছে, তারপরে 15 আছে, তারপর 20 আছে, তারপরে আবার 15 আছে, তারপর 4 আছে। দেখো পরিসংখ্যাগুলো কিন্তু আমরা বসিয়ে দিয়েছি। এরপরে এখানে তোমাদের জানতে হবে যে তৈরি করব ক্রমযৌগিক পরিসংখ্যা তৈরি করব। ক্রমযৌগিক পরিসংখ্যা। দেখো ক্রমযৌগিক পরিসংখ্যাটা কিভাবে তৈরি করতে হবে ভালো করে দেখো। প্রথমে এই যে 4 যেটা আছে সেটা বসিয়ে দেব, তারপর এই 4 আর 10 যোগ হবে, ঠিক আছে? মানে এইভাবে জিনিসটা দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। 4 আর 10, এই 4 আর 10 যোগ করে কত পাবো, 14 পেয়ে যাবো। আবার এই 14টা এখানে 14 আর এই যে 15টা যোগ হয়ে যাবে, তাহলে 14 15 যোগ করে তোমার কত পেয়ে যাবে, 29 পেয়ে যাবে। আবার 29টা এখানে বসিয়ে দেবা, 29-এর সঙ্গে আবার যোগ হবে 20টা, এই পার্টটা যোগ হয়ে যাবে, এটা যোগ করে তোমরা 49 পেয়ে যাবে। আবার 49টা এখানে নিয়ে চলে এসো, এর সঙ্গে 15 যোগ হয়ে যাবে, যোগ করে তোমরা 64 পেয়ে যাবে। 64টা এখানে নিয়ে চলে এসো, 64-র সঙ্গে আবার 4 যোগ করে নিবা, যোগ করে পেয়ে যাবে 68। শেষে যেটা যোগ হয়ে পাবা এটাকে বলা হয় এন। এনের মান হচ্ছে এটা, যেটা আমাদের সূত্রে কাজে লাগবে। আচ্ছা এখানে তোমাদের যেটা বলবো আমি, দেখো এখানে এনটা আমরা কত পেলাম, 68। এবার একটা এল এর মান পাবো, দেখো এল এর মানটা পাবো 80.5। এই যে দেখো, মানে এই যে এল এর মানটা 80.5 কেন ধরা হলো, দেখো মধ্যমান নির্ণয় না, মধ্যের মান। তা আমাদের কটা আছে, 1 2 3 4 5 6, তাহলে এই দুটোকে মধ্যমানের মধ্যে যে কোনো একটাকে মধ্যমান ধরবো। তাহলে এই দুটোর মধ্যে বড়টাকে নিয়ে নিবা, এই বড়টাই হচ্ছে মধ্যমান ধরে, এই যে মধ্যমান শ্রেণী এটা, ঠিক আছে? মধ্যমান শ্রেণী এটাকে ধরবো। আর সেই মধ্যমান শ্রেণীর যে নিম্ন সীমাটা আছে সেই নিম্ন সীমাটাকে আমরা এল ধরবো, মনে রাখবা তোমরা, এটা হচ্ছে আমাদের এল। তারপরে সিএফ, দেখো সিএফটা কত হবে, এই সিএফটা আমাদের এখানে জানতে হবে। সিএফটা হবে, দেখো এই যে আমরা এখানে যেটা আমরা পেয়েছি, এই যে দেখো এই যে শ্রেণীটা পেয়েছি যেটা মধ্যমান শ্রেণী ধরেছি, সেই মধ্যমান শ্রেণীর যে ক্রমযৌগিক পরিসংখ্যাটা আছে তার আগেরটা নেবা। আগের যে পরিসংখ্যাটা নেবা, ক্রমযৌগিক পরিসংখ্যাটা, যেটা মধ্যমান শ্রেণী ধরে যেটা ক্রমযৌগিক পরিসংখ্যা পেয়েছি তার আগেরটা, মানে 29 হবে এটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 29। এবার হচ্ছে পরিসংখ্যা এফ। পরিসংখ্যা কোনটা, যেটা নিয়েছে 20 নিয়েছি আমরা। আর এইচ, এখানে এইচটা আমার দরকার পড়বে, এইচটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, উচ্চ থেকে নিম্ন বিয়োগ করবা, দেখবো এটা 10 পেয়ে যাবা। প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য সমান হবে, উচ্চ থেকে নিম্ন বিয়োগ, মানে এই শ্রেণীর করবা তোমরা, একটাই করবা, এটারই উচ্চ থেকে নিম্ন বিয়োগ করবা, এটা 10 পেয়ে যাবা। ওকে, তাহলে এটা ধরার নিয়ম কিন্তু এই যে দেখো, আবার বলে দিই, এদের যে মধ্যমান, যদি এখানে এটা বিজোড় সংখ্যা থাকতো, ঠিক আছে, তার মধ্যে একটা পেতা, আর এখানে দুটো মধ্য পাচ্ছ, যদি জোড় সংখ্যা আছে
1 2 3 4 5 6 জোড় সংখ্যা, তাহলে দুজন মধ্য। তো দুজন যে মধ্যমান, দুজনের মধ্যে বড়টা নিবা তোমরা, এই বড়টাকে নিয়ে তোমাদের সব কাজ হয়ে যাবে। ওকে, এভাবে এন, এল, সিএফ, এফ আর এইচ এই মানগুলো তোমরা বের করবা। তারপরে দেখো আমাদের মধ্যমা এবার সহজে বেরিয়ে আসবে। আমরা এবার করব নির্ণীয় মধ্যমা। এর সূত্রটা মনে রাখবা, এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ, এই যে আমাদের সূত্র। চলো প্রত্যেকটা মান জানা আছে, মানগুলো বসিয়ে দাও। 80.5 প্লাস 68/2 সে 29 আর এফটা 20 ইন্টু 10। এবার আমরা সরল করে দেবো 80.5। আচ্ছা, উপরে দেখো এটা আমাদের হয়ে যাবে 34 মাইনাস 29 বাই 20 ইন্টু 10। 80.5 এটা বিয়োগ করে পাবা তোমরা, 34 থেকে 29 বিয়োগ করে এটা 5 পাবা। আচ্ছা, এটা কাটাকাটি করে এখানে 2, এটা 2 চলে আসবে। 80.5 এটা ভাগ করে নিবা, এটা ভাগ করে তোমরা 2.5 পাবা। এটা যে যোগ করো, যোগ করে কিন্তু তোমরা পেয়ে যাবা 83 পেয়ে যাবা। দেখো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তা এইভাবে তোমাদের কিন্তু মধ্যমা নির্ণয় করে নিতে হবে। পরের প্রশ্ন আমরা চলে আসবো 15-এর 3 নম্বর প্রশ্নে চলে আসবো। দেখো, তো আজকের ক্লাসের আমরা কিন্তু শেষ প্রশ্নে চলে এসেছি। আমরা শেষ প্রশ্নটা আমরা দেখে নেব। তো ক্লাসটা ভালো হলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুর কাছে একদম শেয়ার করে দিতে হবে। ওকে, এবং কোনো প্রশ্ন যদি সমস্যা হয়, যে কোনো প্রশ্ন তোমরা বুঝতে পারোনি, তাহলে কমেন্টে তোমরা নিশ্চয়ই জানাবা। তোমরা সেই প্রশ্নের অঙ্কের নাম্বারটা মেনশন করে কমেন্ট করবা যে কোন প্রশ্নটা সমস্যা হচ্ছে, তো আমি বুঝতে পারবো সেই সব অঙ্কগুলো পরবর্তীতে তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো। আচ্ছা চলো, আমরা 15-এর 3 নম্বর যে অঙ্কটা আছে, কি বলেছে, নিম্নলিখিত ছক থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করতে বলেছে। এই যে ছকটা আছে, এই ছক থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করতে বলেছে। তোকে এই অঙ্কগুলো বই থেকে আছে, কিন্তু আমি করিয়ে দিচ্ছি। 15 দাগের অঙ্কগুলো তোমাদের করিয়ে দেবো, বই থেকে থাকলেও করাবো, বইয়ের বাইরে যদি থাকে তবুও করাবো আমরা। ওকে, এই অঙ্কগুলো আমাদের কিন্তু এখানে দেখো, এখান থেকে যে 2টি প্রশ্ন তোমাদের করতে বলবে, 3টা প্রশ্ন এখানে দেওয়া থাকবে, আমি তো প্রত্যেকটাই করে দিব। যে 2টি প্রশ্ন কিন্তু একদম হুবহু তোমরা কমন পেয়ে যাবা। এখানে 4 নম্বর করে থাকবে, 4 দিয়ে 8 নম্বর তোমাদের একদম হাতের 5 নম্বর, ঠিক আছে, মানে হাতে এই নাম্বারটা তোমাদের থাকবে। 8 নম্বর তোমরা কিন্তু পাবাই মাধ্যমিক পরীক্ষায়। বাকি অঙ্কগুলো তো তোমরা করতে পারবাই, কিন্তু এখান থেকে কিন্তু ছাড়া যাবে না। খুবই সহজ, দেখো কত অঙ্কগুলো তোমাদের করাচ্ছি, খুব সহজে কিন্তু অঙ্কগুলো হয়ে যাচ্ছে। তা দেখো, আমাদের এবার সংখ্যাগুরু মান কি করে নির্ণয় করতে হয় তোমাদের এবার দেখাবো। তো এখান থেকে এই যে আমাদের ছক থেকে প্রথমে আমরা লিখবো পরিসংখ্যা বিভাজনে। দেখো আমি এখানে লিখে দেখাচ্ছি তোমাদের, প্রথমে যেটা করতে হবে, পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মানের সংখ্যাগুরু মানের শ্রেণীটি হলো সেই শ্রেণীটি। দেখো এখানে পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মানের যে শ্রেণীটি, সেটা আমার এখান থেকে খুঁজে বের করতে হবে। কোনটা শ্রেণী হবে, দেখো পরিসংখ্যা সবচেয়ে বেশি কথায় আছে 28, যেখানে দেখবা পরিসংখ্যাটা বেশি, সর্বোচ্চ পরিসংখ্যা, তার যে শ্রেণীটা পাবা সেই ঘরের, সেটাই হবে আমাদের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মানের শ্রেণী। সেটা আমরা কত পাবো, এই যে 15, 20, এই যে 15 থেকে 20 যেটা আছে শ্রেণীটা, এটা কিন্তু আমরা পাবো। এবার এখানে যে মানগুলো বের করতে হবে সেটা আমাদের ইম্পর্টেন্ট। মানে এল এখানে কি, দেখো এল এর মান আমাদের বুঝতে হবে। এই যে আমাদের যে শ্রেণীটি যেটা পাবা, সেই শ্রেণীর নিম্ন মানটা হবে আমাদের এল। ওকে, তারপরে আমরা নিব এখানে F1 কোনটা হবে, F1 হচ্ছে সেই পরিসংখ্যাটা, সর্বোচ্চ পরিসংখ্যার যে 28 আছে, সেটা হচ্ছে আমাদের F1। F0 কোনটা নিবা, দেখো যেটা পরিসংখ্যা, সর্বোচ্চ পরিসংখ্যার যে আগের মানটা, সেই আগের মানটাকে তোমরা নিবা F0, 18। এবার F2 দেখো, F2 নিবা কোনটা,
সর্বোচ্চ পরিসংখ্যার যে পরের যে পরিসংখ্যাটা আছে, ঠিক আছে, F0টা হবে সর্বোচ্চ পরিসংখ্যার আগের পরিসংখ্যাটা, আর F2 হবে সর্বোচ্চ পরিসংখ্যার পরের যে পরিসংখ্যাটা আছে 17, সেটা হবে আমাদের F2। আর এখানে আমাদের এইচ দেখো, এইচ হচ্ছে আমাদের উচ্চ থেকে নিম্ন বিয়োগ করি শ্রেণী দৈর্ঘ্য, যেটা 20 থেকে 15 বিয়োগ করবে, এটা 5 পেয়ে যাবে। এই মানগুলো প্রথমে তোমাদের কিন্তু বের করে নিতে হবে। এই মানগুলো যদি বের করে নিতে পারো, তারপরে আমাদের যে সংখ্যাগুলোর মান বের করাটা কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা এবার চলে যাব অতএব দিয়ে নির্ণীয় সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান। তখন নির্ণীয় সংখ্যাগুরু মান যে সূত্রটা, সেই সূত্রটা তো মনে রাখবা, L প্লাস আমাদের F1 মাইনাস এটা F0 নিবা, F0 বাই এখানে নিবা 2 ইন্টু মানে 2F1 মাইনাস F0 মাইনাস F2, ঠিক আছে। আচ্ছা, আর এখানে গুণিত এইচ দিয়ে দেবা। এই হচ্ছে আমাদের সূত্র। বন্ধনীটা বড় করে দিলাম, এটা হচ্ছে আমাদের বন্ধনী। চলো মানগুলো বসিয়ে দাও। L হচ্ছে 15, ওকে। আর এখানে হচ্ছে F1 এর মান আমরা 28 পেয়েছি, আর F0 হচ্ছে 18। এটা 2 গুণিত F1 হচ্ছে আমাদের 28, F0 হচ্ছে 18 মাইনাস F2। F2 এর মানটা আমরা পেয়েছিলাম কত, 17 পেয়েছিলাম। দেখো মানগুলো কিন্তু আমাদের এখানে আছে 17, আর এইচ এর মানটা 5 পেয়েছিলাম, 15 প্লাস। আচ্ছা, এটা বিয়োগ করে এটা 10 পেয়ে যাবা, সেটা আমাদের 56 মাইনাস 35 গুণিত 5, 15 প্লাস। তাহলে দেখো এটা 10 পাচ্ছে 50 করে দিলাম, এটা বিয়োগ করবো, বিয়োগ করে এটা 21 পেয়ে যাবে, 15 প্লাস। এটা আমাদের 15 আছে, হ্যাঁ। আচ্ছা, এটা ভাগ করবা, এটা ভাগ করে তোমরা পেয়ে যাবে 2.38, এটা কিন্তু ভাগ করে পাবা। এটা যোগ করলে পেয়ে যাবা 17.38, ওকে। এখানে কিন্তু মানটা প্রায় দিয়ে পাবা, প্রায়, এটা আমরা এখানে লিখে দেবো প্রায়। এখানে মানগুলো চলতেই থাকবে ভাগটা, তো তার জন্য এখানে প্রায় দিয়ে লিখে দেবা। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার, যে সংখ্যাগুলো মান বের করতে বলেছিল 17.38, ওকে। তো দেখো আজকের ক্লাসে তোমাদের প্রত্যেকটা অঙ্ক করে দিয়েছি। তোমাদের যেটা বললাম যে তোমাদের 1 থেকে 15 অবধি যে অঙ্কগুলো দিব, প্রত্যেকটা সেট থেকে তোমাদের অঙ্কগুলো দেবো। পরশু টেস্ট পেপার থেকে খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ক্লাস কিন্তু ভালো করে দেখতে হবে। এই পরশু টেস্ট পেপার থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় প্রচুর অঙ্ক কমন আসবে, এই জন্য কোনো অঙ্ক বাদ দেওয়া চলবে না। আমি প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে তোমাদের করে বুঝিয়ে দিব। পরবর্তী ক্লাসটা খুব তাড়াতাড়ি আমি নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো।